দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব 2025-26 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে। আমরা এখন পর্যন্ত যেই আলোচনা সমালোচনাগুলো শুনছি তারই প্রেক্ষিতে এই বাজেটটা আসলে আরও কতটুকু ভালো হতে পারত, কিংবা যেটি দেওয়া হয়েছে তার মাধ্যমে প্রত্যাশিত উন্নয়ন বা কল্যাণ কতটুকু সম্ভব, সেই বিশ্লেষণগুলো করার জন্য অত্যন্ত সম্মানিত একজন অতিথি আছেন ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতিবিদ এবং অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি সময় দেওয়ার জন্য। যদি আমরা সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণটা আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের অর্থনৈতিক যেই বাস্তবতা, সেই বাস্তবতা দাঁড়িয়ে একটা সংযমী বাজেট অর্থ উপদেষ্টা দেওয়ার চেষ্টা করেছেন, আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ। প্রথমে যদি আমরা দেখি যে প্রেক্ষিতে বাজেটটা দেওয়া হলো, অর্থনৈতিক সেই প্রেক্ষিত যদি দেখি, সার্বিকভাবে বলবো যে মোটা দাগে আমাদের তিনটি খাতে বা তিনটি অংশে যদি আমি আমাদের চ্যালেঞ্জগুলো অর্থনীতির চিন্তা করি খুব মোটা দাগে, তাহলে একটি হচ্ছে মূল্যস্ফীতির জায়গা, একটি হচ্ছে কর্মসংস্থান, বিনিয়োগ, প্রবৃদ্ধি, এই জায়গাটি, আরেকটি হচ্ছে সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির যে ভারসাম্য। যদি আমরা দেখি যে জুলাই গণঅভ্যুত্থান থেকে এই পর্যন্ত যে সময়, তাহলে আমরা দেখব যে এই কয়েক মাসে সামষ্টিক অর্থনীতির যে ভারসাম্য, এই জায়গাটাতে মোটামুটিভাবে আগের তুলনায় কিন্তু বেশ ইতিবাচক ফল আমরা দেখতে পাচ্ছি, এবং দেখেছি যে রিজার্ভের ক্ষেত্রে এক ধরনের বিনিময় হারের ক্ষেত্রেও এক ধরনের বলবো যে এক ধরনের স্ট্যাবিলিটির বিষয়, যেটাই সেই বিভিন্ন ধরনের সামষ্টিক অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেটি। এখন বিষয় হচ্ছে অন্য দুটো দিক যদি আমরা দেখি, তাহলে মূল্যস্ফীতির জায়গায় 10% থেকে মূল্যস্ফীতিটা কিছুটা কমে এসেছে, কিন্তু তারপরও কিন্তু 9-এর আশেপাশে, যেটিও কিন্তু অনেক বেশি। সুতরাং মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসলেও সেটা কিন্তু আরো অনেক মূল্যস্ফীতি কিন্তু কমানোটা জরুরি সার্বিক পরিস্থিতি, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে। আর আরেকটি জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ। এখন যদি আমরা সামষ্টিক অর্থনীতির সার্বিক বিষয়টা চিন্তা করি, তাহলে মূল্যস্ফীতিটাকে এই বছরের বাজেটকে কেন্দ্র করে যদি আমরা দেখি, মূল্যস্ফীতিটাকে কমাবার জন্য বা নাগালের মধ্যে রাখবার জন্য রাজস্ব নীতি যেটা, সেটা একটু সংকোচনমূলক রাজস্ব নীতি। এর পাশাপাশি সেটা কিন্তু সংশ্লেষ করা যায় আবার আমাদের যে মুদ্রানীতি, সেটাও কিন্তু সংকোচনমূলক। সুতরাং সেই দুটোকে যদি আমি বিবেচনা করি, তাহলে কিন্তু অন্যদিকে যেটি অর্থাৎ কর্মসংস্থান এবং বিনিয়োগ, সেই জায়গাটা থেকে উজ্জীবিত করার যে বিষয়টা, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, এবং সেই জায়গাটাতে চ্যালেঞ্জ কিন্তু বেশ বড় ধরনেরই চ্যালেঞ্জ আছে। সুতরাং মূল্যস্ফীতি এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটোকে সামনে রেখে সার্বিক যে সামষ্টিক অর্থনীতির ভারসাম্যটাকে বজায় রেখে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে এই চ্যালেঞ্জের জায়গা। এবং সেই প্রেক্ষাপটে যেটা বলবো সেটা হচ্ছে যে বেশ সাবধানে বাজেটটা করা হয়েছে এবং বাস্তবসম্মতভাবে বাজেটটা করার চেষ্টা করা হয়েছে, যে একটু ছোট আকার রাখা হয়েছে। এবং আমরা যেটা জানি যে বাজেট ঘাটতি যখন 4.5 থেকে 5 আমরা যখন দেখেছি, এবার দেখলাম সেটা 3.6% জিডিপি। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু আবার কর্মসংস্থানের এবং বিনিয়োগের মাধ্যমে শিল্পগুলোকে চাঙ্গা করার মাধ্যমে যে কর্মসংস্থান, সেই জায়গাটাতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা আছে। আপনারা যারা গবেষক বা অর্থনীতি নিয়ে প্রতিনিয়ত হিসাব নিকাশ বা বিশ্লেষণ করেন, তারাই বলে থাকেন যে আমাদের মতো উন্নয়নশীল দেশে অন্তত জিডিপির 20% সরকারি ব্যয় এটা নেওয়ার সুযোগ আছে বা নেওয়ার দরকার। এবার দেখলাম যে 13%-এরও নিচে। তো এইটা কি যৌক্তিক বলবেন কিনা আপনি? মূল বিষয়টা হচ্ছে যে সার্বিক মূল টার্গেটটা কি ছিল? মূল টার্গেটটা যদি মোটামুটিভাবে মনে হয়, সেটাই হচ্ছে যে এক ধরনের স্ট্যাবিলিটি এবং মূল্যস্ফীতি। এবং সেদিক থেকে বিবেচনা করলে সেটি হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু কিন্তু কাটছাট করে এক ধরনের সংযমী একটা বিষয় আমরা স্ট্র্যাটেজি আমরা দেখেছি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে অবশ্যই সেটি হচ্ছে যে যখন সরকারি বিনিয়োগটা বেশি হয়, সেটা কর্মসংস্থান তৈরি করে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করে। তো সেই জায়গাটাতে তার মানে একটা কর্মসংস্থান তৈরি এবং অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে সেই ধরনের কিন্তু স্টিমুলাস এখানে নাই। এটা একটা যেটা চ্যালেঞ্জের জায়গা, যেটা প্রথমেই বললাম যে খুব চাঙ্গা করার যে স্ট্র্যাটেজিটা সেটা নেই।
আবার এখন দেখা যেটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এই বিনিয়োগের জায়গাগুলোতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন জায়গায় কাটছাট করে একটা পরিমিত একটা সংখ্যাগুলো আমরা দেখছি, তাহলে এখানে বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে পরিমিত এই বাজেটে আসলে বাস্তবায়নটা আমাদের কীরকম হবে। কারণ বাস্তবায়নের আমরা কিন্তু দেখেছি যে বাস্তবায়নের হার খুবই শ্লথ। এই বাস্তবায়নের শ্লথ যেটা আমাদের ঐতিহাসিকভাবে একটা শ্লথ বাস্তবায়নের হার, সেখান থেকে আমরা এখন সীমিত একটা পরিমিত বাজেটে আমরা আসলে বাস্তবায়নটাকে কীরকম করতে পারছি সেটা হচ্ছে আসলে দেখার বিষয়। আমার আরেকটা জানবার বিষয় আছে যে অর্থ উপদেষ্টা বলেছেন যে এই বাজেটটা আসলে বিপ্লবী করার কোনো সুযোগ ছিল না। চাহিদা নিশ্চয়ই বিপ্লবী একটা বাজেটের চাহিদাই ছিল, যেহেতু প্রেক্ষাপটটা ভিন্ন। বাজেটটাকে বিপ্লবী করার কোনো সুযোগ ছিল না, আসলে কোনো সুযোগ ছিল কিনা আপনার কি মনে হয়? এটার আসলে দুটো দিক বলবো। একটা হচ্ছে যে হ্যাঁ, যদি আমরা অর্থনীতির ক্ষেত্রে বাস্তবসম্মত থাকতে চাই এবং সেক্ষেত্রে যদি স্ট্যাবিলিটিটাকে আমরা মূল বিষয় হিসেবে আমরা চিন্তা করি, তাহলে খুব বৈপ্লবিক বা খুব চমক দেখানোর মতো কোনো কিছু আসলে হয়তো মূল লক্ষ্য না। আবার এটার পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন ধরনের কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনও কিন্তু দেখার একটা প্রত্যাশা ছিল। এবং সেদিক থেকে সেটা হচ্ছে যে যেমন আমরা শিক্ষার বাজেট আমরা এবারও দেখেছি ওই 12% মতোই সেরকম রাখা হচ্ছে। অন্য জায়গায় কাটছাট করলেও আমরা দেখেছি যেখানে হয়তো সে ধরনের কাটছাট হয়নি, কিন্তু তারপরও ওই 2% জিডিপির সেটার থেকে যদি একটা বড় ধরনের একটা অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ওখানে যদি একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পেতাম, সেটা কিন্তু একটা প্রত্যাশাটা ছিল। এবং ওই প্রত্যাশাটা এবং সেটার ক্ষেত্রে অবশ্যই এটা যদি করতে হতো তাহলে অন্য কোনো খাত থেকে হয়তো একটু পরিবর্তন আনতে হতো, কিছুটা ব্যালেন্স করার বিষয়টা ছিল। এবং সেই জায়গাটাতে শিক্ষা, স্বাস্থ্য আর আরেকটি যেটা জায়গা বলবো যে কিছু কিছু সামাজিক নিরাপত্তা খাত, এই তিনটি জায়গায় কিছুটা নতুন ধরনের কিছুটা পরিবর্তন আনা এবং সেই জায়গাগুলোতে আমরা আসলে যখন আমরা উন্নত বিশ্বর কথা চিন্তা করছি, এমনকি আমাদের যদি ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর কথাও চিন্তা করি, তারা তাদের মানব সম্পদ উন্নয়নে যে ধরনের বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের দিকে যাবার একটা প্রচেষ্টা, সেটা একটা প্রত্যাশা ছিল। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু নতুন দিকে হয়তো পরিবর্তন আমরা হয়তো চিন্তা করতে পারি। সেটা হচ্ছে যেমন আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদের দিকে বিবেচনা করে, কৃষির দিকে বিবেচনা করে কিছুটা পরিবর্তন, সেই জায়গাটাতে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারত। এই বিপ্লব বা আমাদের যে পরিবর্তনটা, এইটাও তো একটা বিশেষ আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করেই হয়েছে, যে নতুন কর্মসংস্থান সৃষ্টি বা নতুন চাকরির বাজার সৃষ্টি। আমরা দেখেছি যে বিনিয়োগ উৎসাহিত করার জন্য মেজর যে টুলগুলো, সেখানে খুব বেশি নজর নেই। এটা জ্বালানি সংকট বা ট্যাক্সেশনের ক্ষেত্রেও যদি দেখি, তাহলে নতুন কর্মসংস্থানটা আসলে সৃষ্টি হবে কোথা থেকে? আপনি কি এমন কিছু দেখেছেন যে এই আকাঙ্ক্ষার প্রতিফলন ওখানে হয়েছে? এখানে একটা বিষয় সেটা হচ্ছে একটা জিনিস আমাদের প্রথমে একটু মনে রাখা দরকার যে প্রেক্ষাপটটাকে বিবেচনা করলে আগে যেটা আমরা বললাম যে খুব একটা বড় ধরনের চমক হয়তো এই বাজেটে দেওয়া সম্ভব ছিল না। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে কর্মসংস্থানের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে আসলে বাজেটকে কেন্দ্র করে একটা বিষয় হচ্ছে সম্পদের বন্টন, সেটা বাজেটের মূল কাজ। হ্যাঁ, নীতি সহায়তার যে জায়গাটা, সেই নীতি সহায়তার জায়গায় হয়তো আরও কিছু দিক নির্দেশনা থাকতে পারতো। তবে এই জায়গাটাতে আমি যেটা বলবো যে এখানে আসলে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা যদি সার্বিকভাবে এখন কর্মসংস্থানের দিকে আমরা তাকাই, সেটা হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি, সংকোচনমূলক রাজস্ব নীতি। সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে বড় শিল্পগুলোতে ব্যাপক হারে বিনিয়োগ হওয়ার মতো সার্বিক কাঠামোটা কিন্তু না। কিছু বিনিয়োগ হবে, কিন্তু এই জায়গাটাতে যেটা দুটো বিষয় আমার মনে হয় কর্মসংস্থানের ক্ষেত্রে জরুরি, সেটা হচ্ছে যে
বৃহৎ শিল্প বা বড় শিল্পগুলোর দিকে যদি তাকাই, সেখানে আসলে কস্ট অফ ডুইং বিজনেস এই জায়গাটাতে, অর্থাৎ নীতিগত দিকে পরিবর্তনটা, এটা ঠিক সম্পদের বন্টনের বিষয় না, কিন্তু নীতিগত দিকে পরিবর্তনটা যে কস্ট অফ ডুইং বিজনেস, যেটা এটাকে কমানো এখন অত্যন্ত জরুরি। এবং সেটা অবকাঠামোর একটা জায়গা আছে, আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতা বা কালক্ষেপণের যে জায়গা আছে, সেই জায়গাটাকে দ্রুততা করা, এটার মাধ্যমে যারা ব্যবসায়ী, যারা দেশীয় ব্যবসায়ী, আবার বিদেশে থেকে যারা ব্যবসা করতে চাচ্ছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু ক্ষেত্র তৈরি করা এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু নীতি সহায়তা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ধরনের বড় বড় শিল্পগুলোতে, বিশেষ করে যেগুলো শ্রমঘন শিল্প, যেগুলো সেই শ্রমঘন শিল্পর দিকে আরেকটু নজর দেওয়া, এই জায়গাগুলো থেকে যদি আরেকটু সহজ করা যায়, আরেকটু দ্রুত করা যায়, এবং আর্থিক অন্তর্ভুক্তির একটি বিষয় ইতিবাচক বলবো যে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপারে বাজেটে জোর দেওয়া হয়েছে। তো এই জায়গাটা একটা ইতিবাচক দিক, এবং সেটার জন্য বিভিন্ন ডেস্ক থাকা এবং উপজেলা এবং জেলা পর্যায়গুলোতে সহায়তা দেওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, এটি একটি ইতিবাচক দিক, এটা নীতি সহায়তার বিষয়। এবং এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, ক্ষুদ্র অতি ক্ষুদ্র যারা রয়েছেন তাদেরকে কিছু নীতি সহায়তা দেওয়ার মাধ্যমে, এবং সম্পদের তো কিছু বিষয় রয়েছেও, সেটার মাধ্যমে যেটা একটা করা সম্ভব, সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান তৈরি, এবং এর মাধ্যমে কিন্তু দারিদ্রতা দূরীকরণ এবং সার্বিকভাবে যে গ্রামীণ অর্থনীতির যে প্রসার, সেই কাজটা করা সম্ভব। আমাদের যে রেভিনিউ টার্গেটটা দেওয়া হয়েছে এবার এনবিআর এর জন্যই প্রায় 5 লাখ কোটি টাকা, কিন্তু আমাদের হিস্ট্রি বলে আমরা সম্ভবত সর্বোচ্চ আয় কোনো এক বছরে 3,75,00,000 পর্যন্ত করতে পেরেছিলাম। এবারও একটা বড় গ্যাপ থেকে যাবে চলতি অর্থ বছরেও। এইখান থেকে আসলে অর্জনটা কতটুকু সম্ভব বলে মনে হয় আপনার? একটা বিষয় হচ্ছে যে আমরা যখন আমাদের কর আহরণের কথা বলি, তখন আসলে আমাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ করের দিকে নজরটা দেওয়া। আমাদের যত পরোক্ষ করটা কিন্তু আসলে সাধারণ মানুষের উপরে কিন্তু একটা বড় ধরনের চাপ তৈরি করে। সুতরাং আমরা যদি প্রত্যক্ষ করের দিকে তাকাই, এবার যদি আমরা দেখি যে সেখানে আসলে বিভিন্ন বিষয় কিন্তু চিন্তা করার সুযোগ রয়েছে। যেমন আপনি যদি করের ব্যক্তি খাতে আয়করের যদি স্ল্যাবগুলো দেখেন, সেখানে একটা প্রত্যাশা ছিল যে একেবারে করমুক্ত আয়সীমার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে, যেটা পরবর্তী অর্থ বছরে সেটার কথা বলা হয়েছে। আর একেবারে ওপরে যে হারটা, কর হারটা, সেই জায়গাটাতে হয়তো, এবং বিভিন্ন কর হারে যে বিন্যাস, সেই বিন্যাসের মধ্যে কিছুটা পরিবর্তন এবং পরিমার্জনার মাধ্যমে আরও বেশি প্রগতিশীল হারে যদি আমরা কর দিতে পারি, তাহলে যেটাকে এবছর বলা হচ্ছে যে বৈষম্য কমিয়ে আনার যে বিষয়টা, সেই জায়গাটাতে কাজ করা যেতে পারে। আর এটার পাশাপাশি যেটা জরুরি সেটা হচ্ছে, দেখুন করের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে আসলে 40-45 লাখ মানুষ মাত্র ট্যাক্স রিটার্ন সাবমিট করে। অর্থাৎ যিনি কর দিচ্ছেন, কর কিন্তু আবার তিনি আবার দিচ্ছেন, হয়তো আরেকটু বেশি হারে দিচ্ছেন, মধ্যবিত্ত বা এই ধরনের আয়ের যারা মানুষ, সীমিত আয়ের যারা মানুষ। এখন তার মানে বিষয়টা হচ্ছে যে কর জালটাকে আরো বেশি বিস্তার করা এবং কর ফাঁকিটাকে কমানো। জাল বিস্তারের কোনো ইন্ডিকেশন আপনি পেয়েছেন কিনা এই বাজেটে? কর জাল বিস্তারের যে বিষয়টা, সেটার ব্যাপারে কিন্তু আমার এটা একটা প্রত্যাশা ছিল যে সেই জায়গায় একটা বড় কাজ হবে, কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা খুব বেশি কোনো তেমন কোনো স্ট্র্যাটেজি আমরা দেখতে পাইনি। এখন এই বিষয়গুলোতে যেটা জরুরি সেটা হচ্ছে যে যত বেশি, একটা বিষয় হচ্ছে যত বেশি আমরা ডিজিটালাইজড করব, তত বেশি কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটা স্বচ্ছতা আসবে, এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা আসাটা খুব জরুরি। কর ফাঁকিটাকে কমান এবং যে যে জায়গাগুলো আনট্যাক্সড আছে সেই জায়গাগুলোকে ট্যাক্সেবল করার একটা প্রয়াস, এবং এই জায়গাটাতে আমি ডিজিটালাইজেশনটাকে যত বেশি গুরুত্ব দেওয়া যায় এবং এই বছরে যদি এই নীতিগত পরিবর্তনটা করা হয়, এই সংস্কারটা করা হয়, সেটা খুব জরুরি। ওভারঅল আর্নিং এর ক্ষেত্রে সেটার একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। এবং এর পাশাপাশি আরো যেগুলো, সেটি হচ্ছে যে আমাদের কর কাঠামোর ক্ষেত্রে যখন আমরা বললাম, তখন আমাদের কিন্তু এটা দেখার ব্যাপার আছে যে অনেক জায়গা রয়েছে যে জায়গাটাতে আসলে যিনি আসলে টিআইএন যারা আছেন কিন্তু রিটার্ন দিচ্ছেন না, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে নতুন করদাতাদেরকে ক্ষেত্রে আরো কিছু প্রণোদনা আমাদের দেওয়া যায় কিনা, সেই জায়গাগুলোতে দেখার ব্যাপার আছে। আমরা ডেফিসিট ফিনান্সিং এর ক্ষেত্রেও দেখলাম যে এবার ঘাটতি হয়তো 2.25 লাখ কোটি টাকা রাখা হয়েছে।
প্রতি বছরই যেটা দেখি যে আমাদের এডিপির যে আকার ঘাটতির পরিমাণটা ঠিক সেরকমই, এবার যদি একটু গ্যাপ রয়েছে, তারপরেও আমরা অভ্যন্তরীণ উৎসের উপরেই বেশি ভর করছি। এইটা কি আপনার কাছে যৌক্তিক মূল্য? আমরা কি বাইরের ফিনান্সিংয়ের উপরে আরও একটু ডিপেন্ডেন্ট হতে পারতাম কি না? এখন এটা তো সার্বিকভাবে যেটা নির্ভর করবে যে বৈদেশিক যে ঋণটা, সেই ঋণের ক্ষেত্রে কমিটমেন্ট এবং ওভারঅল স্ট্রাকচারের উপরে। তো এখন সেই জায়গাটাতে স্বাভাবিকভাবেই আমরা আমাদের যদি ব্যক্তি খাতে ঋণের প্রবাহে যে স্ট্যাটিস্টিক্সটা আমরা যদি দেখি, তাহলে কিন্তু এখানে যখন দেখা যাবে যে সার্বিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, এই জায়গাটা যত বেশি হবে তত কিন্তু একটা হচ্ছে ব্যবসাদেরকে অনুৎসাহিত করবে, আরেকটা হচ্ছে আমাদের যে সার্বিকভাবে মূল্যস্ফীতিটাকে আবার উস্কে দিবে। তো এই জায়গাটা থেকে কিন্তু আমাদের এবার আমরা যেহেতু বাজেটের ডেফিসিটটা কম, সেই কারণে এই অভ্যন্তরীণ খাত থেকে ঋণের যে অ্যাবসলিউট যে নাম্বারটা, সেই অ্যাবসলিউট নাম্বারটা একটু কম হবে, এটা একটা স্বস্তির জায়গা। তবে আমি এক্ষেত্রে ডেফিসিটের কথা যখন বলছি, বাজেট ঘাটতির কথা যখন বলছি, বাজেট ঘাটতিটা 3.6%, 3.7% রাখার ব্যাপারটা, এটা আমি বলবো একটা ইতিবাচক দিক। কারণ যেহেতু মূল্যস্ফীতিটাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণটা নেওয়াটা মূল্যস্ফীতিটাকে উস্কে দিতে পারে, সেই কারণে অন্তত অ্যাবসলিউট নাম্বারে এই সংখ্যাটা কম, এটা একটা ইতিবাচক দিক। তবে যেটা জরুরি সেটা হচ্ছে যে বিশেষ করে এখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, এই বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলোর যে ধারাটা বা যে ব্যয়ের ক্ষেত্রে আমরা যে এটা দেখছি, সেই জায়গাটাতে আমাদের যে অর্থ খরচ করতে না পারা বা ইনএফিশিয়েন্সির যে বিষয়টা আমরা দেখছি, এই জায়গাটা থেকে কিন্তু এখন বের হয়ে আসতে হবে। কারণ তাহলে কিন্তু আমাদের আয় ব্যয়, যেহেতু আমাদের বাজেটের আকারটা একটু ছোট, সুতরাং এখানে যেটা দেখার বিষয় ওই জায়গাটা, তখন এফিসিয়েন্সিটা আসে নাকি, এবং সেটা আসতে হলে কিন্তু যেটা স্বচ্ছতাটা আনা দরকার এবং পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার। এবং এখানে আমার মনে হয় এখন এটা সময় যে একটা নতুন প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, যেখানে একটা সংস্কার হবে এবং এর মাধ্যমে একটা কোয়ার্টারলি বেসিসে বা 6 মাস বেসিসে একটা একেবারে মন্ত্রণালয় ভিত্তিক, প্রকল্প ভিত্তিক পরিবীক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে কি কি সমস্যাগুলো ছিল এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যাবে, সেই জায়গাটাতে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু আসলে আমাদের এই বাজেট থেকে আমরা সুবিধাটা পেতে পারি। কিন্তু এখানে একটা বড় গুণগত পরিবর্তন দরকার। রাইট, অনেক ধন্যবাদ। আমাদের আজকের আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো বিস্তৃত পরিসর আলোচনার সুযোগ পাবো। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন আপনারা সবাই।